একটি ছেলে যাকে নিজের বাবাকে ছাড়াতে হলে 20 দিনের মধ্যে 1 কোটি টাকার ব্যবস্থা করতে হবে। যেই টাকা জোগাড় করার জন্য সে এক পর্যায়ে খারাপ কাজ করার সিদ্ধান্ত নেয়। কি সেই কাজ, আর শেষমেশ ছেলেটি তার বাবাকে ছাড়িয়ে আনতে পারে কিনা, এই নিয়েই আজকের এই মুভি এক্সপ্লেনেশন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতেই আমাদেরকে 1983 সালের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা প্রকাশ নামের একটি লোককে দেখতে পাই, যে কিনা নিজের ছেলেকে কয়েকদিনের জন্য এই অনাথ আশ্রমে রাখার জন্য এসেছে। প্রকাশ পেশায় হিসেবে একজন ট্রাক ড্রাইভার এবং সে ছাড়া এই বাচ্চাটির দেখাশোনা করার আর কেউই নেই। আগামীকাল তাকে নিজের একটি ট্রাক নিয়ে একটি কাজে শহরে যেতে হবে। এই কারণে তাকে নিজের বাচ্চাকে এই আশ্রমে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। সে এখানে আশ্রমের ম্যাডামকে বলে, আমাকে আগামীকাল কাজের জন্য অনেক দূরে যেতে হবে, তাই আমার বাচ্চাটিকে কয়েকদিনের জন্য আপনি সামলে নিন। কিছুদিন পর আমি ফিরে এসে আমার বাচ্চাকে এখান থেকে নিয়ে যাব। এই কথা বলেই প্রকাশ এখান থেকে চলে যায়। তবে এখান থেকে বের হয়ে যাবার পর হারি নামের একটি লোক তার কাছে আসে এবং তাকে বলে, চিন্তা করার কোনো কারণ নেই, এই কাজটি শেষ করার পর তো তুমি তোমার বাচ্চাকে আবার দেখতে পাবে। এখন চলো, আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তাই এর পরপরই প্রকাশ আর হারি তাদের গাড়ি নিয়ে শহরে কাজ করার জন্য বেরিয়ে পড়ে। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় থাকা কিছু পুলিশ তাদেরকে থামিয়ে দেয় এবং তাদেরকে জিজ্ঞেস করে ট্রাকের মধ্যে কি আছে। প্রকাশ তখন বলে, ট্রাকের মধ্যে শুকনা মরিচ আছে, এগুলো নিয়ে আমরা শহরের দিকে যাচ্ছি। সেই মুহূর্তে পুলিশ তাদের কাছে লাইসেন্স দেখতে চায়। এই কারণে সেই মুহূর্তে প্রকাশ নিজের লাইসেন্স নিয়ে পুলিশের কাছে চলে যায়। সেই মুহূর্তে পুলিশ তাকে জিজ্ঞেস করে, এই বৃষ্টির রাতে শুকনো মরিচ নিয়ে তোমাদের শহরে কেন যেতে হবে? আমার তো তোমাদের উপরে অনেক বেশি সন্দেহ হচ্ছে। এই কথা বলেই পুলিশ একটি কনস্টেবলকে ট্রাকটি চেক করার জন্য পাঠিয়ে দেয়। তবে পুলিশ যখন সেখানে ট্রাকটি চেক করার জন্য যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে প্রকাশের সাথে থাকা হারি নামের সেই লোকটি পালাতে থাকে। তবে প্রকাশ তখন হারির পালানো দেখে অনেক অবাক হয়। সেই মুহূর্তে যে লোকটি ট্রাক চেক করছিল সে বলে ট্রাকে গাঁজা পাওয়া গেছে। তাই এই ঘটনার পরপরই পুলিশের লোকেরা প্রকাশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং তাকে থানায় এনে অনেক মারধর করতে থাকে। কিন্তু আসলে ট্রাকে যে গাঁজা আছে সেই ব্যাপারে প্রকাশ কিছুই জানতো না। তার পরপরই প্রকাশকে মাদক পাচারের মামলায় 20 বছরের কারাগার শাস্তি দেওয়া হয়। প্রকাশ এখানে কোনোভাবেই এই বিষয়টি মানতে পারছিল না, কারণ সে নিজের বাচ্চাকে অনাথ আশ্রমে রেখে এসেছে এবং আগামী 20 বছর ধরে সে নিজের সন্তানকে দেখতে পারবে না। এই কারণে জেলখানার মধ্যে থাকা অবস্থায় প্রকাশ সবসময় মন খারাপ করে থাকতো। তার সাথে থাকা অন্য সব কয়েদিরা খেলাধুলা, মুভি দেখা এবং অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকলেও প্রকাশ সবসময় নিজের ছেলের কথাই ভাবতে থাকতো। অন্যদিকে প্রকাশের কোনো খোঁজ খবর না পেয়ে আশ্রমে থাকা সেই মহিলাটি তাদের আশ্রমের মধ্যে এই বাচ্চাটির নাম রেজিস্টার করে ফেলে এবং এখানে তার নাম রাখা হয় জনি। এদিকে জেলখানার মধ্যে প্রকাশ একদিন দেখতে পায় জেলখানার মধ্যে থাকা একটি লোক লটারির টিকিট বিক্রি করছে, যেই লোকটির নাম আরশাদ, এবং এই আরশাদ নামের লোকের সাথে ধীরে ধীরে প্রকাশের পরিচয় হয়। এছাড়া আরশাদ সবসময় প্রকাশের খোঁজ খবর নিত। এক কথায় বলতে গেলে প্রকাশের একমাত্র বন্ধু হচ্ছে আরশাদ। এখানেই সিন শিফট হয় এবং আমাদের কয়েক বছর পরের দৃশ্য, মানে 2007 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা রশিদ নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা সুদের উপরে টাকা ধার দেওয়ার কাজ করে। এছাড়াও সে এদিক ওদিক নানান রকম অপরাধমূলক কাজ করে থাকে। এখানে আমাদেরকে জনিকেও দেখানো হয়, যে ছোট্ট বাচ্চাটি অনাথ আশ্রমে রেখে আসা হয়েছিল। এই জনি আসলে সেই ছোট্ট বাচ্চাটি। এখানে আমরা দেখতে পাই জনি রশিদ নামের এই লোকের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার চায়। তবে রশিদ এখানে তাকে টাকা ধার দিতে চায় না, কারণ জনি এর আগেও তার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছে, যেগুলো এখন পর্যন্ত সে পরিশোধ করতে পারেনি। কিন্তু জনি এখানে অনেক করে বোঝালে এক পর্যায়ে রশিদ তাকে টাকা দিতে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই এই টাকা নিয়ে জনি পুলিশের কাছে চলে আসে। আসলে জনির বাবা একজন লোকাল লিডারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, তবে তার বাবা সময় মতো সেই টাকাগুলো ফেরত না দেওয়ার কারণে সেই লিডার থানায় এসেছিল কমপ্লেন করার জন্য। তবে এই পুলিশ অফিসার সে কমপ্লেন না লিখে তাকে এখানে ডেকে এনেছিল, যাতে করে সে জনির সাহায্য করতে পারে। তাই জনি এই 2 লক্ষ টাকা ওই লোকটিকে দিয়ে দেয়। তবে এখানে ওই লোকটি বলে বাকি টাকাগুলো সে যেন দ্রুত দিয়ে দেয়, না হলে পরের বার সে পুলিশের কাছে অবশ্যই কমপ্লেন করবে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা জনির বাবা শ্রীনিবাসকে দেখতে পাই। শ্রীনিবাস এখানে কয়েকজন পুলিশকে বোঝাচ্ছিল, তোমরা যদি আমার কথা শুনে শেয়ার মার্কেটে টাকা লাগাও তাহলে তার দ্বিগুণ প্রফিট তোমরা করতে পারবে। তবে সেই সময় তাকে একজন পুলিশ অফিসার জিজ্ঞাসা করে, তুমি যদি এত ভালো শেয়ার মার্কেট সম্পর্কে
সম্পর্কে জেনে থাকো তাহলে বর্তমানে তোমার অবস্থা এমন কেন? তুমি নিজের টাকা লাগিয়ে বেশি টাকা কামাচ্ছ না কেন? এই কথার উত্তর সে দিতে পারে না। তখন সেখানে জনি চলে আসে এবং সে এখানে আসার পরপরই তার বাবাকে এখান থেকে নিয়ে যায়। শ্রীনিবাস অবশ্য সবসময় এটা নিয়ে চিন্তা করতে থাকে যে সে কিভাবে শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে বেশি টাকা ইনকাম করতে পারবে। তবে জনি তার বাবাকে সবসময় এইসব করতে মানা করতে থাকে, কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনে না। একদিন তাদের বাসায় শ্রীনিবাসের একজন বন্ধু আসে। সে এখানে আসার পর শ্রীনিবাসকে অফার করে সে যেন তাদের কলেজে গণিত টিচার হিসেবে জয়েন করে, কিন্তু শ্রীনিবাস তখন তাকে পরিষ্কারভাবে বলে দেয় সে এই সকল কাজ করবে না। অবশ্য শ্রীনিবাস এক সময়কার অনেক ভালো একজন গণিত টিচার ছিলেন, কিন্তু বর্তমানে সে নিজের সকল মনোযোগ শেয়ার মার্কেটের উপর করে নিয়েছে। তার মাথায় সবসময় এটাই চলতে থাকে যে কিভাবে সে শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে অল্প সময়ের মধ্যে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে, যেই কারণে সে অন্য কাজ করতে তেমন একটা আগ্রহী না। এর পরের দিন শ্রীনিবাস রবি নামের একজন লোকের সাথে দেখা করার জন্য চলে যায়। রবি আসলে এই এলাকার লিডার। সে এখানে শ্রীনিবাসকে কিছু টাকা দিয়ে টাকাগুলো শেয়ার মার্কেটে লাগানোর জন্য বলে দেয়। অন্যদিকে আমরা প্রকাশকে দেখতে পাই, যে কিনা বর্তমানে জেল থেকে ছাড়া পাওয়ার পর আশ্রমে ফিরে এসেছে, যেখানে সে তার ছেলেকে রেখে গিয়েছিল। কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় এই আশ্রমটি বন্ধ। সেই মুহূর্তে তার আরশাদের সাথেও দেখা হয়, যে কিনা তাকে বলে নতুন লটারি শুরু হয়েছে, তাই তুমি লটারির টিকিট কেনার জন্য টাকা রেডি রাখো। এইবার আমার মন বলছে আমরা এবার লটারি থেকে টাকা লাভ অবশ্যই করতে পারবো। অন্যদিকে আমরা জনিকে দেখতে পাই, যে কিনা একজন কার মেকানিক। এখানে কাজ করার মাধ্যমে সে নিজের এবং পরিবারের জন্য টাকা উপার্জন করে। এছাড়াও বল্টু নামের একটি ছেলে জনির এই জায়গাতে কাজ করে। বল্টু অবশ্য শ্রীনিবাসকে একদমই সহ্য করতে পারে না, কারণ তার জন্য জনিকে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। তাই সে এখানে জনিকে এক পর্যায়ে বলে, শ্রীনিবাস তো তোমার আসল বাবা নয়, তোমার আসল বাবা হয়তো তার থেকেও অনেক ভালো একজন লোক হবে। তুমি যে করেই হোক তোমার আসল বাবাকে খুঁজে বের করো, হয়তো বা সেও তোমাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু জনি এখানে বল্টুকে থামিয়ে দেয় আর বলে, আর কখনো তুমি আমার সামনে এইসব কথাবার্তা বলবে না, কারণ ছোটবেলা থেকেই জনি তার বাবার জন্য অনেক অপেক্ষা করেছে, কিন্তু তার বাবা কখনো ফিরে আসেনি। এইদিকে প্রকাশ এবং আরশাদ যে লটারির টিকিটটা নিয়েছিল, সেই টিকিটটি মেলানোর পর তারা জানতে পারে তারা এইবারও কোনো রকমের পুরস্কার জিততে পারেনি। তবে তাদের আশা একদিন না একদিন তারা লটারি থেকে অনেক টাকা কামাতে পারবে। এখানেই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা তারা নামের একটি মেয়েকে দেখতে পাই। তারা নামের মেয়েটি আসলে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে। এছাড়াও জনি এবং তার মধ্যে বর্তমানে ভালোবাসার সম্পর্ক রয়েছে। তাই তারা এক পর্যায়ে জনিকে বলে সে যেন তার বাড়িতে এসে তার মা বাবাকে বিয়ের কথা বলে, কিন্তু জনি আসলে তার বাবার কারণে এমনটা করতে সাহস পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই একদিন জনি যে বাড়িতে থাকে সেই বাড়ির মালিক শ্রীনিবাসের উপর অনেক রাগারাগি করছিল, কারণ শ্রীনিবাস তার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল শেয়ার মার্কেটে লাগানোর জন্য, যেই টাকাটায় সে এখন পর্যন্ত ফেরত দেয়নি। সেই মুহূর্তে জনি সেখানে চলে আসে এবং ওই লোকটিকে বলে, আমি আপনার টাকা যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দেওয়ার চেষ্টা করব। এরপর জনি তার নিজের বাড়িতে ফিরে আসে এবং তার বাবাকে এই সকল শেয়ার মার্কেটের কাজ করার জন্য মানা করতে থাকে। কিন্তু এই কথা শোনার পরপরই শ্রীনিবাস অনেক রেগে যায় এবং রেগে গিয়ে সে এখানে জনিকে অনেক গালাগালি করতে শুরু করে। এখানে আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই আশ্রমের মধ্যে আমরা যে মহিলাটিকে দেখতে পেয়েছিলাম, শ্রীনিবাস হচ্ছে আসলে তার স্বামী। শ্রীনিবাস সেই সময়কালীন অনেক বড় একটি কোম্পানির আন্ডারে কাজ করত। তারা দুজন জনিকে নিজের সন্তানের মতোই ভালোবাসতো, কিন্তু হঠাৎ তাদের পরিবারে এক সময় অন্ধকার আসে। শ্রীনিবাসের স্ত্রী হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়াও শ্রীনিবাস সেই সময় যেই কোম্পানিতে কাজ করত সেই কোম্পানিটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তাই এরপর থেকে শ্রীনিবাস সবসময় শেয়ার মার্কেটের বিষয়ে চিন্তা করতে শুরু করে, যাতে করে শেয়ার মার্কেটে টাকা লাগানোর মাধ্যমে সে আবারও অনেক টাকা কামাতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা রবি নামের সেই লোকটিকে দেখতে পাই, যে কিনা বর্তমানে শ্রীনিবাসের সাথে 81 লক্ষ টাকার একটি শেয়ার মার্কেটের ডিল করতে যাচ্ছে। রবি এখানে তাকে বলে, আমার এখানে শুধুমাত্র প্রফিট লাগবে, তাই তুমি এই টাকা দিয়ে যেভাবে প্রফিট করতে পারো করো। অন্যদিকে প্রকাশ এবং আরশাদ একের পর এক লটারির টিকিট কিনে সেগুলো মিলাতে থাকে, এই আশায় কোনো না কোনো একদিন তারা লটারি পেয়ে অনেক টাকার মালিক হতে পারবে। কিন্তু অনেক চেষ্টার পরও তারা কোনো লটারির মাধ্যমে টাকা পায় না। এর মধ্যেও প্রকাশ সবসময় তার হারিয়ে যাওয়া ছেলের কথা মনে করতে থাকে। এভাবেই
হঠাৎ একদিন প্রকাশ আশ্রমের মধ্যে তার ছেলের রেজিস্টারের কাগজটি খুঁজে পায়, যেখানে তার ছেলের একটি ছবি ছিল। এখানে রেজিস্টারের মধ্যে তার ছেলের নাম লেখা ছিল জনি। তাই এটা দেখে প্রকাশ জানতে পারে তার ছেলের নাম বর্তমানে জনি। এই বিষয়টি দেখে সে এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এখানের দৃশ্য আবারও পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই জনিকে হঠাৎ পুলিশ অফিসার ফোন করে বলে, তোমার বাবাকে পুলিশের লোকেরা ধরে নিয়েছে। এই কথাটি জানার পরপরই জনি নিজের বাইক নিয়ে থানায় চলে আসে। এখানে আসার পরপরই জনি দেখতে পায় একজন কনস্টেবল তার বাবাকে অনেক বেশি মারধর করছে। যেই বিষয়টি দেখে সে এখানে অনেক বেশি রেগে যায়, কিন্তু তার এখানে করার মতো কিছুই ছিল না। সেই মুহূর্তে সে জানতে পারে রবির লোকটি তার বাবাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে, কারণ রবি তার বাবার কাছ থেকে প্রায় 1 কোটি টাকা পায়। সেই মুহূর্তে জনি পুলিশ এবং সেই লোকের কাছে অনুরোধ করতে থাকে যাতে করে তারা তার বাবাকে ছেড়ে দেয়। তবে সেই মুহূর্তে রবি তাকে বলে, 20 দিনের মধ্যে তুমি যদি আমার 1 কোটি টাকা ফেরত দিতে পারো তাহলে আমি তোমার বাবাকে ছেড়ে দিব, না হলে তোমার বাবাকে পুলিশ স্টেশনের মধ্যেই বন্দী থাকতে হবে। তাই এখানে জনির কাছে আর কোনো উপায় না থাকায় এরপর থেকে চারিদিকে টাকা জমানোর কাজ শুরু করে দেয়। কিন্তু কেউ তাকে 1 কোটি টাকা দিতে রাজি হয় না, কারণ জনি যেই পরিমাণে টাকা ইনকাম করে তার মাধ্যমে সে এই ধার নেওয়া টাকা পরিশোধ করতে পারবে না। তাই আর কোনো রাস্তা না থাকায় জনি বাধ্য হয়ে এক পর্যায়ে রশিদের সাথে ড্রাগ ডিলার করিমের কাছে চলে যায়। যেই মুহূর্তে করিম জনিকে কিছু ড্রাগস দিয়ে বলে, তোমাকে এই ড্রাগসগুলো এক জায়গাতে পৌঁছাতে হবে। যদি তুমি এই ড্রাগসগুলি ঠিকমতো সঠিক জায়গায় পৌঁছে দিতে পারো তাহলে তোমার টাকার ব্যবস্থা আমি করে দিব। তবে এখানে তারা এইসব ব্যাপারে কথা বলার মধ্যেই হঠাৎ সেখানে পুলিশের লোকেরা চলে আসে। সেই মুহূর্তে তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে জনি একটি বাসের মধ্যে উঠে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই একটি ছেলে আরশাদকে বলছে, আজকে তো লটারির রেজাল্ট দিয়েছে, তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? যে কথা শুনে আরশাদ তখন দ্রুত প্রকাশের কাছে চলে আসে এবং ঘরে রাখা সবগুলো টিকিট তারা চেক করতে থাকে। এবং এখানে চেক করতে করতে হঠাৎ তারা জানতে পারে যে তারা প্রথম পুরস্কারটি পেয়ে গেছে। যেই বিষয়টি দেখে প্রকাশ এখানে কান্না করে দেয়। তাই এর পরপরই তারা দুজন ট্রেনে উঠে পড়ে, যাতে করে তারা সকালে গিয়ে লটারির জেতা সেই টাকাগুলো নিয়ে আসতে পারে। তবে সেই মুহূর্তে আরশাদ খাবার আনার জন্য ট্রেন থেকে নেমে যায়, কিন্তু সে ট্রেন থেকে নামার পরপরই হঠাৎ সেখানে কিছু পুলিশের লোকেরা এসে তাকে ধরে ফেলে, কারণ আরশাদ বেশ কিছু ইল্লিগ্যাল কাজের সাথে জড়িত ছিল, যেই কারণে পুলিশের লোকেরা তাকে ধরে ফেলেছে। তবে সেই মুহূর্তে প্রকাশ শহরে যাবার জন্য বেরিয়ে পড়ে, তবে রাস্তার মাঝে তার সামনে আবারও পুলিশ পড়ে যায়। তাই সেই মুহূর্তে প্রকাশ আর কোনো রাস্তা না পেয়ে সেখানে থাকা একটি বাসের মধ্যে উঠে পড়ে। তবে এখানে আমরা এটা দেখতে পাই যে আসলে প্রকাশ এবং জনি দুজনেই বর্তমানে একই বাসের মধ্যে বসে আছে এবং এখান থেকেই এই গল্পটি নতুন একটি মোড় নেওয়া শুরু করবে। এখানে কিছুক্ষণ পরেই হঠাৎ করে প্রকাশ বেহুশ হয়ে যায়। তাই এর পরপরই প্রকাশকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে এক পর্যায়ে যখন তার জ্ঞান ফিরে তখন সে ওঠার পরপরই তার ব্যাগের মধ্যে থাকা সেই লটারির টিকিটটি খুঁজতে থাকে। আসলে জনি প্রকাশকে এই হাসপাতালে নিয়ে এসেছে। সেই মুহূর্তে প্রকাশ যেই করে হোক হাসপাতাল থেকে বের হতে চায়, কিন্তু জনি এখানে তাকে বের হতে দিতে চায় না, কারণ এখনো তার শরীর অনেক খারাপ। জনি তখন তার কাছে পরিবারের একজনের নাম্বার চায়। সেই মুহূর্তে প্রকাশ বলে, আমার একজন ছেলে আছে, কিন্তু সে এখন এখানে আসতে পারবে না, আমি একাই সেখানে যেতে পারবো। তাই সেই মুহূর্তে জনি তাকে বলে, ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য গাড়ি ঠিক করে দিচ্ছি। কিন্তু প্রকাশ তখন বলে, আমার কাছে কোনো টাকা নেই, আমি বাসায় গিয়ে তোমার টাকা তোমায় ফিরিয়ে দিব। সেই মুহূর্তে জনি মুচকি হেসে বলে, আপনি আমায় কত টাকাই বা দিবেন? প্রকাশ তখন বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে অনেক টাকা দিতে পারবো। এই কথা শুনে জনি এখানে কিছুটা সিরিয়াস হয়ে যায়। তখন প্রকাশ তাকে বলে, আমার কাছে 1.5 কোটি টাকার একটি লটারি আছে। কিন্তু জনি তখন প্রকাশের কথায় একদমই বিশ্বাস করে না। তখন প্রকাশ তাকে আজকের পত্রিকা আনতে বলে এবং পত্রিকার টিকিট নাম্বারের সাথে প্রকাশের নিজের কাছে থাকা লটারির টিকিট নাম্বার মিলিয়ে দেখায়। এই বিষয়টি দেখার পর জনি প্রকাশের কথায় পুরোপুরি বিশ্বাস করে এবং তাকে সাহায্য করার জন্য রাজি হয়। তাই এর পরপরই জনি বল্টুকে ফোন দিয়ে একটি গাড়ি রেডি করার জন্য বলে দেয় এবং সে এখানে আরো বলে, আমাদেরকে যে করেই হোক এই লোকটির থেকে টাকাগুলো ছিনিয়ে নিতে হবে, কারণ তার বাবাকে ছাড়াতে হলে তার কাছে এইটা ছাড়া আর কোনো উপায় নেই। তাই এর পরপরই জনি প্রকাশকে সাথে নিয়ে গ্যারেজে চলে আসে এবং এখান থেকে দুজন একসাথে 1.5 কোটি টাকা আনার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার সময় রাস্তায় প্রকাশ জনিকে জিজ্ঞেস করে, তোমার বাড়িতে আর কে কে আছে? তখন জনি বলে, আমার মা নেই, কিন্তু আমার বাবাই আমার সবকিছু। প্রকাশ এখানে জানতে চায়, তোমার বাবা কি করে? জনি তখন বলে, তার বাবা শেয়ার মার্কেটে কাজ করে। এখানে প্রকাশ জনির কাছে আরো অনেক ধরনের প্রশ্ন করতে থাকে, কিন্তু জনির প্রকাশের এত প্রশ্ন করা একদমই পছন্দ হয় না।
জনি তখন প্রকাশের এইসব কথাবার্তা শুনে অনেক বিরক্ত হচ্ছিল, কিন্তু তার কাছে এই সকল কথাবার্তা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর জনি এক পর্যায়ে শ্রীনিবাসকে কল করে, কিন্তু শ্রীনিবাস তখন জনির কল ধরে না। জনি তখন গাড়ি থেকে নেমে কিছু ঘুমের ট্যাবলেট কিনে নেয় এবং সেই ট্যাবলেটগুলো পানির সাথে মিশিয়ে পানির বোতলটি গাড়িতে রেখে দেয়, যাতে করে এই পানি খাইয়ে প্রকাশকে বেহুশ করে তার কাছ থেকে সেই লটারির টিকিটটি নিয়ে যেতে পারে সে। এরপর তারা আবারও গাড়িতে করে বেরিয়ে পড়ে এবং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। এক পর্যায়ে জনি প্রকাশকে জিজ্ঞেস করে, আপনি কি চা খাবেন নাকি কফি? আমি শুধুমাত্র একটু ড্রিঙ্কস করতে চাই। এই কারণে জনি তাকে নিয়ে একটি বারে যায় এবং সেখানে যাওয়ার পরে প্রকাশ একের পর এক ড্রিঙ্কস করতে শুরু করে। যেই বিষয়টি দেখে জনি মনে মনে অনেক খুশি হচ্ছিল, কারণ তার প্ল্যানিং ছিল ড্রিঙ্কস করার পরে প্রকাশ মাতাল হয়ে যখন ঘুমিয়ে পড়বে তখন সে টিকিটটি নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। সেই মুহূর্তে হোটেলের একজন লোক প্রকাশের জন্য ডিম অমলেট নিয়ে আসে, কিন্তু প্রকাশ তখন সেটি মুখে নেওয়ার সাথে সাথেই বলে দেয়, এত খারাপ অমলেট আমি আগে কখনো খাইনি, চলো আমি তোমাকে দেখাই কিভাবে অমলেট বানাতে হবে। আসলে প্রকাশ যখন জেলখানায় ছিল তখন সে সেখানে রান্নার কাজ করত, এই কারণে সে রান্না বান্না অনেকটা ভালো পারে। এই কথা বলেই প্রকাশ তার কাছে থাকা ব্যাগটি রেখে হোটেলের রান্নাঘরের দিকে যেতে থাকে এবং এই সুযোগের ব্যবহার করে ব্যাগের মধ্যে থাকা লটারির টিকিটটি নিয়ে সেখান থেকে চলে যায় জনি। তবে হোটেল থেকে বেরিয়ে যখন সে গাড়িতে করে যেতে থাকে তখন তার ভিতরে অনেকটা খারাপ লাগছিল, কারণ সে এর আগে কখনো এমন কাজ করেনি, কিন্তু তারপরও সে গাড়িতে করে যেতে থাকে। এক পর্যায়ে সে কিছু খাবার খাওয়ার জন্য একটি জায়গাতে থেমে যায় এবং সেখানে সে টিকিটটি বের করে চেক করতে থাকে, কিন্তু সেই মুহূর্তে সে দেখতে পায় যে টিকিটটি সে নিয়ে এসেছে সেটি আসলে 2006 সালের টিকিট। যেই বিষয়টি দেখে সে এখানে একদমই বোকা হয়ে যায়। তাই সেই মুহূর্তে সে আবারও গাড়িতে করে সেই হোটেলে চলে আসে। তবে এখানে আসার পর সে দেখতে পায় প্রকাশ অলরেডি মাতাল হয়ে এখানকার লোকেদের সাথে গ্যাঞ্জাম বাঁধিয়ে দিয়েছে। তাই সেই মুহূর্তে প্রকাশকে সেখানকার কয়েকজন লোক ধরে ফেলেছে, কিন্তু সেই মুহূর্তে জনি একটি পিস্তল বের করে এই সকল লোকদের দিকে তাক করে। যেই বিষয়টি দেখে এখানে থাকা লোকেরা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারা সবাই এখান থেকে সরে যায়। সেই মুহূর্তে হোটেল থেকে বের হওয়ার পরপরই প্রকাশ হঠাৎ বলে, আমার বাথরুমে যেতে হবে। তাই সেই মুহূর্তে জনি এবং প্রকাশ দুজনেই বাথরুমের মধ্যে চলে যায়। তখন প্রকাশ জনিকে জিজ্ঞেস করে, তুমি বন্দুকটি কোথায় পেলে? যেই কথা শোনার পরপরই জনি বন্দুকটি প্রকাশের দিকে তাক করে, যেটি দেখে প্রকাশ এখানে অনেক বেশি ভয় পায়। কিন্তু সেই সময় জনি বলে এটা আসলে একটি নকল বন্দুক। সেই সময় প্রকাশ যখন নিজের ব্যাগটি চেক করে তখন সে ব্যাগে নিজের ছেলের ছবিটি পায় না। এই ছবিটি না পাওয়ার কারণে সে এখানে পাগলের মতো করতে শুরু করে। সেই কারণে জনি আবারও হোটেলের ভিতরে দেখতে যায় ছবিটি হোটেলের ভিতরে পড়েছে কিনা, কিন্তু সেই মুহূর্তে সে দেখতে পায় এই হোটেলের মালিক একটি রাইফেল হাতে নিয়ে জনের সামনে দাঁড়িয়ে আছে। এই লোকটি ভাঙা একটি কাচের বোতল সরালে দেখতে পায় সেখানে একটি ছবি পড়ে আছে। যেই ছবিটি সে হাতে নেওয়ার পরপরই প্রকাশ এসে তার হাত থেকে ছবিটি নিয়ে নেয়। এরপর তারা তিনজন মিলে এখানে কথা বলতে শুরু করে। ওই লোকটি কোনো খারাপ লোক নয়। এখানে আমরা এটা জানতে পারি যে এই লোকটি আসলে একজন এক্স আর্মি অফিসার। এখানে অনেকক্ষণ কথা বলার পর লোকটি বলে, আমাকে এখন বাড়িতে যেতে হবে। সেই মুহূর্তে জনি বলে, আমরাও সেই রাস্তা দিয়ে যাচ্ছি, আপনি চাইলে আমাদের সাথে আসতে পারেন। যে কথায় লোকটি রাজি হয়ে যায়। তাই এর পরপরই তিনজন মিলে সেখান থেকে গাড়িতে করে বেরিয়ে পড়ে এবং এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা লোকটি নিজের বাড়িতে পৌঁছে যায়, যেই বাড়িটিতে আজকে অবশ্য বিয়ে হচ্ছিল। সেই মুহূর্তে লোকটি প্রকাশ এবং জনিকে বাড়ির ভিতরে আসার জন্য বলে। তাই সেই মুহূর্তে জনি এবং প্রকাশ বিয়ে বাড়িতে কিছু সময় মজা করে এবং এই বিয়েতে কিছু সময় কাটানোর পর তারা আবারও নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে জনের বাড়ির মালিক শ্রীনিবাসকে দেখার জন্য থানায় এসেছে। তবে সেই সময় শ্রীনিবাস জনের কথা শুনে অনেক বেশি রেগে যায়, কিন্তু তখন বাড়ির মালিক বলে, তোমার তো কপাল অনেক ভালো যে তোমার কাছে জনের মতো একজন ছেলে আছে। জনি আসলে আমাকে এখানে পাঠিয়েছে এটা দেখার জন্য তুমি ঠিক আছো কিনা। তুমি এখানে জনিকে গালাগালি করছো আর সে তোমাকে ছাড়ানোর জন্য টাকার জোগাড় করতে গেছে। এইসব কথা শুনে শ্রীনিবাস অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং বুঝতে পারে তার নিজের ছেলের উপর এমন ব্যবহার করাটা কখনো ঠিক ছিল না। অন্যদিকে প্রকাশ এবং জনি একটি হোটেলে থেমে যায়। হোটেলের ম্যানেজার তাদেরকে দুটি রুম দেয়, কিন্তু পরদিন সকালে প্রকাশ ম্যানেজারের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ এখানে সে এই লোকটিকে চিনতে পেরে গেছে। এই লোকটি আর কেউ নয় বরং হারি, যার কারণে অনেক বছর আগে সে পুলিশের হাতে ধরা পড়েছিল। কিন্তু সেই মুহূর্তে এই লোকটি বলে, তুমি প্লিজ
আগের কথা অন্য কাউকে বলো না। আমি আগের সবকিছু বাদ দিয়ে এখানে এসে নতুন জীবন শুরু করেছি, তাই তুমি যদি আগের কথাগুলো কাউকে জানিয়ে দাও তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। এই কথা বলে হারি সেখান থেকে চলে যায়। কিন্তু সেই মুহূর্তে আরশাদ সেখানে চলে আসে এবং সে প্রকাশের কাছে থাকা লটারির টিকিটটি জোর করে নেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু সেই মুহূর্তে সেখানে জনি চলে আসে আর সে এখানে আরশাদকে থামাতে চায়, যেই কারণে তাদের দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। যেই হাতাহাতিতে এক পর্যায়ে প্রকাশ এখানে কিছুটা আহত হয়, যেই কারণে জনি প্রকাশকে নিয়ে হাসপাতালে চলে আসে। হাসপাতালে আসার পর জনি আবারও সুযোগ বুঝে প্রকাশের ব্যাগের মধ্যে থাকা লটারির আসল টিকিটটি নিয়ে পালাতে চায়। কিন্তু প্রকাশ তখন এই বিষয়টি বুঝতে পেরে যায়, যেই কারণে প্রকাশ বলে, আমি আমার ছেলের জন্য এই টাকাগুলো রেখে যেতে চাই, তুমি আমার এত বড় ক্ষতি করো না। কিন্তু জনি তখন তার কথা না শুনেই এই টিকিটটি নিয়ে ব্যাংকে চলে যায় এবং ব্যাংক থেকে সেই সম্পূর্ণ টাকা তুলে নেয় এবং এরপর জনি তার শহরে ফিরে আসে। কিন্তু এখানে তার মন অনেক বেশি খারাপ ছিল, এই কারণে বল্টু তাকে জিজ্ঞেস করে, তোমার মন খারাপ কেন? অন্যদিকে হারি প্রকাশকে একটি ব্যাগ দিয়ে বলে, এই ব্যাগটি জনি তোমাকে দিতে বলেছে। এদিকে জনি বল্টুকে বলছিল, আমি আমার বাবাকে বাঁচাতে পারলাম না। কিন্তু সেই মুহূর্তে সেই পুলিশ অফিসার জনির বাবাকে নিয়ে তার গ্যারেজে চলে আসে। এটা দেখে জনি একদমই অবাক হয়ে যায়, চিন্তা করতে থাকে এটা কিভাবে সম্ভব। এখানে আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই প্রকাশ আসলে থানায় গিয়ে 1 কোটি টাকা দিয়ে এসেছিল, যার জন্য পুলিশ জনির বাবাকে ছেড়ে দিয়েছে। সেই সময় প্রকাশ শ্রীনিবাসকে বলেছিল, জনি আমাকে এখানে পাঠিয়েছে এই টাকা দেওয়ার জন্য। এই কথা বলে সে সেখান থেকে বের হয়ে যাওয়ার আগে শ্রীনিবাসের হাতে একটি চিঠি দিয়ে দেয় এবং বলে, এটি আপনি জনিকে দিয়ে দিন। তখন আমাদের বর্তমানে দৃশ্য দেখানো হয়, শ্রীনিবাস তখন চিঠিটি জনিকে দিয়ে দেয়। এছাড়াও শ্রীনিবাস তখন সেখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং নিজের ছেলেকে জড়িয়ে ধরে। এর পরপরই জনি হারিকে ফোন করে। তখন হারি তাকে বলে, প্রকাশ আমাকে বলে গেছে সে তার ছেলেকে খুঁজে পেয়েছে এবং সে এই টাকাগুলো তার ছেলেকেই দিবে। তখন হারি প্রকাশের আগের ঘটনাটি জনিকে বলে। এই ঘটনা শুনে জনি বুঝতে পেরে যায় যে প্রকাশই তার আসল বাবা। যেই বিষয়টি জানতে পেরে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সে এতগুলো বছর ধরে মনে করতো তার বাবা হয়তো তাকে ভালোই বাসে না, কিন্তু এখন সে জানতে পেরেছে তার বাবা এতগুলো বছর ধরে তাকেই ভালোবেসে গেছে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন পার হয়ে যায়, যেখানে বর্তমানে শ্রীনিবাস শেয়ার মার্কেটের ধান্দা বাদ দিয়ে কলেজে গণিত টিচার হিসেবে জয়েন করেছে। শ্রীনিবাস বর্তমানে জনিকে অনেক ভালোবাসে, তবে জনি বর্তমানে তার বাবার খোঁজে বেরিয়ে গেছে এবং বর্তমানে সে তার বাবাকে খুঁজতে খুঁজতে একটি আশ্রমে এসেছে। এই আশ্রমে প্রকাশ অনাথ বাচ্চাদের দেখাশোনা করে, যেখানে আসার পর প্রকাশ এবং জনি মানে বাবা ছেলের আবারও এত বছর পর দেখা হয়। জনি তখন প্রকাশকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কিভাবে চিনতে পারলেন? প্রকাশ তখন বলে, তুমি ব্যাগের সাথে একটি চিঠি দিয়েছিলে আর সেখানে তোমার নাম লেখা ছিল জনি। এছাড়াও আমি আশ্রমে তোমার রেজিস্ট্রারের কাগজ পেয়েছিলাম, যেখানে আমার ছেলের নাম জনি দেওয়া ছিল। প্রকাশ তখন বলে, আমি তোমাকে শ্রীনিবাসের কাছ থেকে ছিনিয়ে নিতে চাই না, কারণ আমি জানি সন্তান হারানোর যন্ত্রণা কতখানি। জনি তখন বলে, বাবা তুমি এখন কি চাও? প্রকাশ তখন বলে, আমি আমার বাকি জীবনটুকু এই অনাথ বাচ্চাদের সাথেই কাটাতে চাই এবং এই ইমোশনাল দৃশ্যের সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।